বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামে এমনটাই জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিউচার অব এশিয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নির্ভেজাল উপায়ে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের উপরই গুরুত্ব আরোপ করা হচ্ছে। অনুষ্ঠানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কথাও তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা আরও জানান, অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এই সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। এ সময় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি। Conflicts are erupting in regions in Asia and beyond, with peace becoming elusive. Wars and man-made conflicts are destroying the lives and livelihood of thousands of Ukrainians and people in Gaza and in countries in South and Southeast Asia. বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি এবং ভারী বৃষ্টি হচ্ছে। দিনভর এমন বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সকাল 7টা থেকে রাজধানীতে দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়। নিম্নচাপের প্রভাবেই এমন বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। দেশের 4 সমুদ্র বন্দরেও দেওয়া হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। সাতক্ষীরা আশাশুনি উপজেলার কপোতাক্ষ নদীর উপকূল রক্ষা রিং বাঁধ ভেঙে প্রায় 400 বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়েছে। এতে প্রায় 20 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয়রা। বুধবার বিকেলে প্রবল জোয়ারে আশাশুনি উপজেলার দরগাপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সুবেদখালী এলাকায় কপোতাক্ষ নদের উপকূল রক্ষা রিং বাঁধ ভেঙে এই ঘটনাটি ঘটেছে। তবে ওয়াবদাবাদ থেকে এই রিং বাঁধের দূরত্ব থাকায় জনসাধারণের জীবনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আশাশুনি পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, রিং বাঁধ মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদী উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি 4-5 ফুট বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বিচ্ছিন্ন চর এবং বাঁধের বাইরে শত শত বাড়িঘর তলিয়ে গেছে। নদী তীরে মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এদিকে মেঘনা ও তেঁতুলিয়া নদী উত্তাল হয়ে ওঠায় জেলেরা নদীতে যেতে পারেনি। অপরদিকে ভোলার তজুমুদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকায় চলতি মৌসুমে নির্মিত রিং বাঁধের উপর দিয়ে লোকালয়ে মেঘনার পানি প্রবেশ করছে। তবে আসন্ন ঘূর্ণিঝড় শক্তি এবং মন্থা মোকাবেলায় ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসক আজাদ জাহান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। 5 মাস ধরে বন্ধ মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা চা বাগান। এর আগে বিনা বেতনে শ্রমিকরা কাজ করেছেন আরও 4 মাস। সব মিলিয়ে অনিশ্চিত বাগানের ভবিষ্যৎ। সঙ্গে মানবেতর জীবনযাপন করছেন বাগানের শ্রমিকরা। সংকট সমাধানে শ্রমিক নেতৃত্বের সাথে বৈঠক করেছে জাতীয় চা বোর্ড। আগামী রোববার থেকে বাগান চালু এবং দ্রুতই শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন বোর্ড চেয়ারম্যান। প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। গত জানুয়ারি থেকে কার্যক্রম বন্ধ রয়েছে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা চা বাগানের। তারও আগে 4 মাস পারিশ্রমিক ছাড়াই কাজ করেছেন শ্রমিকরা। এই চা বাগান কেন্দ্র করে এই 9.5 মাসে কোনো বেতন রেশন পাননি তারা। সরেজমিনে গিয়ে দেখা যায় বাগানের কারখানা ও প্রশাসনিক ভবনে ঝুলছে তালা। শ্রমিকদের নেই তেমন কোনো আনাগোনা। অপরদিকে দীর্ঘদিন মজুরি না পাওয়া ও বাগান বন্ধ থাকায় চরম সংকটে বাগানের শ্রমিকরা। 1.5 বছর ধরে বাগানের বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় তাদের ঘরেও নেই বিদ্যুৎ, খাবার। চিকিৎসার অভাবে পড়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকদের শিশুরা। 9 মাস যাবৎ চা বাগান বন্ধ আছে। আমাদের খুবই কষ্টের বিনিময়ে দিন যাপন করছি। শ্রমিকের পক্ষ থেকে আমি মাননীয় সরকারকে বলছি, আমাদের অতি সত্ত্বর এই বাগানটা খোলার জন্য। বছর দিন তো আমরা কাজ কাম বন্ধ, আমরা খানি নাই, পিনি নাই, ঘর দুয়ার পানি পড়ে, আবার কোন দিকে যাইতে পারি না, বস্তি বাড়ি কি করিয়া খাইমু, কেমনে চলমু? পানি গুলাই ভর্তি হয়ে গেছে, এখন আমরা তো কোনো উপায় না, এখন আমরা কি করে চলমু? একদিন গেলে কাজ মিলে, তার বাদের দিনে গেলে তো কাজ মিলে না। সংকট সমাধানে জাতীয় চা বোর্ডকে চিঠি দেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফলশ্রুতিতে প্রশাসন, বাগান ব্যবস্থাপনা কমিটি ও শ্রমিক প্রতিনিধির সাথে বৈঠক করে আসার কথা শুনিয়েছেন বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যান। জানিয়েছেন আগামী রোববার থেকে খুলে দেওয়া হবে বাগান। ধীরে ধীরে দেওয়া হবে শ্রমিকদের পাওনা বেতনও।
ফুলতলা চা বাগানের চা শ্রমিক এবং বাগানটা যেন স্বাভাবিকভাবে সচল থাকে সেই ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এবং যে ধরনের সহযোগিতা প্রশাসনের ক্ষেত্রে সহযোগিতা করার সুযোগ থাকে আমরা এগুলা করব। আমরা টি বোর্ডের পক্ষ থেকে 1 সপ্তাহের অগ্রিম তাদেরকে ভাতা দিয়ে কাজে ফেরত নিয়ে আসতেছি। এই টাকাটা আমরা লোন আকারে বাগানকে দিচ্ছি। পরবর্তীতে আমরা বাগান উৎপাদন হলে বা মালিক যখন ফেরত আসবে মালিকের কাছ থেকে এই টাকাটা আমরা উদ্ধার করে নিব। আর শ্রমিকদের যে দেনা পাওনা আছে, এটার প্রত্যেকটা দেনা পাওনা যেন তারা ফেরত পায় সেটার ব্যাপারে অবশ্যই আমরা মনিটর করব, এবং শেষ পর্যন্ত আমরা নিশ্চিত করব যে শ্রমিকের সকল দেনা পাওনা তারা ফেরত পাবে। দ্রুত শ্রমিকদের পাওনা পরিশোধ করে ফুলতলা বাগান চালু হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও নেত্রকোনা দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সোমেশ্বরী নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্পের বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে চলছে প্রভাবশালীদের এমন নৈরাজ্য। প্রশাসনের মুখে বরাবরই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস। প্রতিনিধি আনিসুর রহমানের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। এটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুরের বিজিবি ক্যাম্প থেকে কামারখালী পর্যন্ত 420 মিটার তীর রক্ষা বাঁধ প্রকল্প। 2024 সালে এপ্রিল মাসে সোমেশ্বরী নদী তীর রক্ষা প্রকল্পটি অনুমোদন দেয় পরিকল্পনা কমিশন। প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে 6 কোটি 11 লক্ষ টাকা। পরে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড গুডম্যান নামে ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রের মাধ্যমে বিজয়পুরের বিজিবি ক্যাম্প থেকে কামারখালী পর্যন্ত নদী তীর রক্ষা বাঁধ নির্মাণ শুরু করে। সরেজমিনে দেখা যায় বাঁধ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে প্রকাশ্যে হাজার হাজার জিও ব্যাগ ভর্তি করে রেখেছে। অথচ অনির্দিষ্টকালের জন্য সোমেশ্বরী নদীর বালু মহালের বালু তোলা সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রদান করেছে হাইকোর্ট। তবুও কিভাবে প্রশাসনের নাকের ডগায় বালু উত্তোলন করা হয় এমন প্রশ্ন স্থানীয়দের। এক হিসেবে চুরি, যেহেতু মানে সরকারিভাবে নিষেধ নেওয়া। গেটিং করতেছি, বস্তা বস্তা আমরা সেলাই করে পেইন্টিং করে দিতেছি, শেষ হলেই তারপরে বান্ধা দিয়ে দিবে। পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও দুর্গাপুর উপজেলা প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। অপরিকল্পিত ও অবৈধ উপায়ে বালু তোলার ফলে নদীর গতিপথ পরিবর্তন সহ পরিবেশ বিপর্যয় ও পাহাড় ধসের আশঙ্কা করছে এলাকাবাসী। সরকার যেন বন্ধ করলো কাজ, এই কামটা সোমেশ্বরী নদী ভাঙনের লাগিয়া, তারপরও বালু কি চুরি করে করে তুলতেছে। অবৈধভাবে বালু উত্তোলন না করে তারা বাইরে থেকে বালু এনে কাজ করুক, কিংবা এখানে সরকারি আদেশ মোতাবেক কাজ করুক। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারের সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ঠিকাদারের লোকজন বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। অন্য জায়গা থেকে বালি কিনে নিয়ে আসতে পারে, বাট সোমেশ্বরী নদী থেকে বালি তারা নিতে পারবে না। এটা আমাদের সবসময় তাদের নিষেধাজ্ঞা আছে, এবং আমি আসার পরে লিখিতভাবেও আমি চিঠি দিয়েছি। এদিকে নদী থেকে বালু উত্তোলনে হাইকোর্টের নিষেধাজ্ঞা কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তাদের। যদি তারা নদী থেকে বালু তুলে অন্যায়ভাবে ব্যাগ ভর্তি করে যদি সেটি রাস্তার কাজে ইউজ করে, তা আমরা যদি এটি যাচাই করে সত্যতা পাই, আমরা এই বিরুদ্ধে ব্যবস্থা নেব। কেউ অনৈতিকভাবে তারা বালু উত্তোলন করে থাকে তাহলে অবশ্যই ঠিকাদারের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এই যাত্রা প্রস্তুত ঢাকা রিচা মহাসড়ক। নিরাপদ ও নির্বিঘ্ন এই যাত্রায় সড়ক সংস্কারের কাজও শেষ। তবে নিরাপদ এই যাত্রায় বাদ সাধতে পারে অবৈধ 3 চাকার যানবাহন। মহাসড়কে 3 চাকার যানবাহন চলাচলে যানজট এবং দুর্ঘটনার আশঙ্কায় চিন্তিত যানবাহনের চালকেরা। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সড়কপথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াতের সহজ মাধ্যম ঢাকা রিচা মহাসড়ক। তবে সারা বছর অন্যান্য সময়ে যানবাহন কম থাকলেও ঈদে যানবাহনের চাপ বেড়ে যায় কয়েক গুণ। তাই তো ঈদের আগে সড়ক বিভাগের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সড়কের খানাখন্দ সংস্কার করা হয়। তবে সড়কে কোনো ভোগান্তি না থাকলেও অবৈধ 3 চাকার যানবাহন নিয়ে চিন্তিত বাস চালকরা। দুনিয়ার প্রবলেম এই 3 চাকা গাড়িগুলো, মোটর বাইকে যেগুলো এগুলো সব হরাই দরকার। মেন রোড হলে ঝামেলা আমাদের। ছোট গাড়িগুলো কম থাকলে, রাস্তাঘাট না থাকলে যানজট কম হবো, সমস্যা হবে না, অ্যাক্সিডেন্ট হবে না। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনের সামনেই অবাধে চলছে 3 চাকার অটোরিকশা, সিএনজি ও ব্যাটারি চালিত রিকশা ভ্যান। ঈদের আগে মহাসড়কে এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে না পারলে দুর্ঘটনা ও যানজটের আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। সিএনজি, অটো, মোটর সাইকেল তো সিঙ্গেল বুঝে না, যেমনি মোটর সাইকেল 3 চাকার লেগে অনেক সমস্যা ভাই। রাস্তার এপার থেকে ওপারে মনে করেন যারা যে গাড়িটার সামনে দিয়ে জায়গা ফাত করে ঘুরে দেয়,
পিক আপ টান দেয়া, ঠিক আছে, ওরা তো দেখা না, এই গাড়ি বেরিয়ে করবো না, যদি ওকে উপরে উঠে ওই মারবো, যাত্রীও মারবো, আর আমার গাড়িটাও শেষ করবো। ঈদে ঘরমুখ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রায় দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিলেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। আসন্ন ঈদুল আজহায় ঈদের ঘরমুখ মানুষের যাতায়াতের জন্য আমাদের ঢাকা আরিচা মহাসড়ক সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আমরা এই সড়কে যে সমস্ত সংস্কার কার্যক্রম পরিচালনা করা দরকার ইতিমধ্যে সম্পূর্ণ করে ফেলেছি। বাদবাকি যে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে সেগুলো আমরা আশা করি ঈদের 7 দিন আগে শেষ করতে পারব। ঈদ যাত্রায় মহাসড়কে অতিরিক্ত টহলের পাশাপাশি 3 চাকার যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। যাতে ঈদে ঘরমুখ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এবং ঈদ কাটিয়ে তারা আবার নিজ নিজ কর্মস্থলে খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে ফিরতে পারে, আমরা তার ব্যবস্থা করে রেখেছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গাজীপুরে এবার কোরবানির হাটে আসছে জেলার সবচেয়ে বড় পশু বাহাদুর। 10 ফুট লম্বা এবং 6 ফুট উচ্চতার এই ষাঁড়টির প্রতিদিন 1000 টাকার গোখাদ্য খাওয়ানো হয়। 1000 কেজি ওজনের ষাঁড়টির দাম হাঁকা হয়েছে 8 লাখ টাকা। প্রতিনিধি আব্দুল হামিদের রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। বিশাল আকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরুটির নাম বাহাদুর। কোরবানির ঈদ উপলক্ষে যা প্রস্তুত করছে গাজীপুর পোড়াবাড়ি এলাকার খামারি শহীদুল ইসলাম। খামারি জানান, দীর্ঘ 4 বছর ধরে ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি লালন পালন করছেন তিনি। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে বড় করা হয়েছে বাহাদুরকে। সন্তানের মতোই আদর যত্ন আর ভালোবাসা দিয়ে এটিকে লালন পালন করেছে পরিবারের অন্যান্য লোকেও। গরুটা আমার বাড়ির গাভীর বাছুর, এটা জাতের ফ্রিজিয়াম জাতীয় বাছুর। এটার ওজন প্রায় 1 টনের কাছাকাছি। এটা আপনার 4 বছর যাবত পালতেছি, দাঁতে 6টা। আমি এটার দাম চাইছিলাম 8 লক্ষ টাকা। 5.5 পর্যন্ত রমজানের ঈদে বলছে, আমি ওই সময় বিক্রি করি নাই। কুরবানির জন্য এটা রাখছি, কুরবানি ঈদে এটা বিক্রি করার জন্য। বাহাদুরকে মোটাতাজাকরণে কোনো ধরনের মেডিসিন ব্যবহার না করে খড়, ভুসি, ঘাস সহ প্রাকৃতিক খাবার দাবার দিয়ে লালন পালন করা হয়েছে। এমনকি ভাত, কলা সহ বিভিন্ন ফলমূল দেয়া হচ্ছে খাবারের তালিকায়। গরমের সিজনে লেবু শরবত, বেলের শরবত এগুলা খাওয়াইছি, ঘাস, ভুসি, তারপর ভুট্টার ভুসি এগুলা খাওয়াইছি, বাড়তি কোনো খাবার খাওয়াই নাই। আকর্ষণীয় বাহাদুরকে অনেকের কেনার সামর্থ্য না থাকলেও আশপাশের এমনকি দূর দূরান্ত থেকে লোকজন আসেন এক নজর দেখার জন্য। এর দাম হাঁকা হচ্ছে 8.5 লাখ টাকা। গরুটি দেখায় সুন্দর, উঁচু এবং বড়, এবং তারপরে বয়সের পরিপূর্ণতা আসছে। এত বড় গরু কোনো সময় দেখিনি। আমি ভাওয়াল মির্জাপুর থেকে এই গরুর কথা শুনে আসছি। গরুটা দেখতে অনেক সুন্দর। গরুটার ওজন প্রায় 30 মনের মতো হবে। এবার জেলায় ছোট বড় মিলিয়ে 8809 জন খামারি কোরবানির পশু প্রস্তুত করেছে। পাশাপাশি খামারিদের সব ধরনের সহযোগিতা করছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। আমাদের এবছরে 8809 জন খামারি গবাদি পশু হৃষ্টপুষ্ট করেছে। আমাদের উপজেলাগুলোয় উপজেলার যে হাটগুলি আছে, কোরবানি পশুর হাটগুলিতে সেবা প্রদানের জন্য আমাদের 20টি মেডিকেল টিম কাজ করবে। গাজীপুরে এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে 1,37,278টি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার জানাবো গ্রাম বাংলার খবর। ঢাকা বিভাগীয় তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে গাজীপুর মহানগর যুবদলের বিশাল মিছিল মহাসমাবেশে অংশগ্রহণ করেন। গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক SM ইমরান রেজার নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে ঢাকা নয়াপল্টনের মহাসমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার নিয়ে স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। দিনাজপুরে পার্বতীপুরে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চন্দ্রা কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে গাজীপুরে কালিয়াকৈরে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রাত্রী মোড়ে নাউজোর হাইওয়ে থানার আয়োজনে গাড়ি মালিক, ড্রাইভার এবং মালিক সমিতির সদস্যদের সাথে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশ সুপার ডক্টর চৌধুরী জাবের আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার আক্তারুজ্জামান বসুনিয়া, নাউজোর হাইওয়ে থানার ওসি শওকাতুল
গাজীপুর জেলার বাস মালিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণী পেশার মানুষগণ উপস্থিত ছিলেন। প্রায়োগিক মাঠ পরীক্ষণের মাধ্যমে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং স্বল্প জীবনকালীন চীনা বাদামের জাতসমূহের প্রচার এবং সম্প্রসারণের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বুধবার ঈশ্বরদী আরমবাড়িয়া চরে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর মাহবুবুল আলম তরফদার সহ অন্যান্যরা। 37তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার এবং ড্রাইভিং প্রতিযোগিতা 2025-এ 8টি স্বর্ণ, 6টি রৌপ্য এবং 14টি ব্রোঞ্জ পদক পাওয়ায় কুষ্টিয়ার আমলা সুইমিং ক্লাবের কৃতী সাঁতারুদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার মিরপুর উপজেলার আমলা সদরপুর ক্রীড়া উন্নয়ন সমিতির আয়োজনে আমলা হাই স্কুল অডিটোরিয়ামে কৃতী সাঁতারুদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে কৃতী সাঁতারুদের নিয়ে আনন্দ শোভাযাত্রা করা হয়। আমলা সদরপুর ক্রীড়া উন্নয়ন সমিতির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ আব্দুল গাফফার। আমরা অত্যন্ত খুশি, আমাদের এলাকাবাসী এবং আমাদের সাঁতারুরা অক্লান্ত পরিশ্রম করে এই অর্জনটুকু নিয়ে আসছে। ভবিষ্যতের জন্য আমাদের এই অর্জন যাতে অক্ষুণ্ণ থাকে, আমরা সত্যি খুব গর্বিত ওদের জন্য, এলাকার জন্য, সকলের জন্য। ঐতিহ্যকে লালন করার জন্য যা যা করা প্রয়োজন সেগুলো আমরা করব আগামী দিনগুলোতে। রংপুরের পীরগাছায় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত 21 জনকে উপজেলার অডিটোরিয়াম হলরুমে এককালীন অনুদানে চেক প্রদান করেন রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। এ সময় পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, যতবারই জুলাই যোদ্ধাগণের সঙ্গে একত্রিত হই প্রতিবারই নতুন করে শক্তি পাওয়া যায়। প্রশাসন ও সাংবাদিক প্রত্যেকেই সঠিকভাবে কাজ করার অনুপ্রেরণা পায়। গাইবান্ধার সাদুল্লাপুরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের মতো 10 কেজি হারে বিনামূল্যে বিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ইউনিয়নটির 3711 জন দুস্থ নারী পুরুষের মাঝে 10 কেজি হারে বিনামূল্যে 37.110 মেট্রিক টন বিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, পিআইও মইনুল হক, ইউনিয়নটির চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা সহ অন্যান্য সুধীজনরা। কক্সবাজারে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে ভিজিল্যান্স টাস্কফোর্স এবং জেলা অভিবাসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসার সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় বৈধভাবে বিদেশ গমনে উৎসাহিতকরণ, মানব পাচার প্রতিরোধ, অভিবাসন সম্পর্কিত অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তিকরণের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নড়াইলে দুর্নীতি বিষয়ে সততা সংঘের ছাত্রদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত যশোর কার্যালয়। সরকারি বালক বালিকা এবং পৌর মাধ্যমিক এই 3টি বিদ্যালয়ের সততা সংঘের শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রতিযোগিতার উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত যশোর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আল আমিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা SM সুলতান মাহমুদ সহ অন্যান্যরা। নরসিংদী বেলাপোতে মাসিক আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ আল আমিন হালদার, অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, জামায়াত ইসলামী উপজেলা শাখার আমির মোহাম্মদ জহিরুল ইসলাম, বেলাপো প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, যারা এই দেশকে নিয়ে চক্রান্ত করে, এদেশের উন্নয়ন নিয়ে কেরামতি করে, সোনার বাংলাকে নস্যাৎ করতে চায়, বাংলাদেশ ইসলামী আন্দোলন এদেশে তাদের কবর রচনা করবে। বুধবার দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এক সমাবেশে কথা বলেন তিনি। দিনাজপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডক্টর নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মুনতাসির সহ আরও অনেকে। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের উন্নয়নের ব্যাপারে, এই দেশ গড়ার ব্যাপারে যত কেরামত রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের স্লোগান তুলতে হবে। বাংলার জমিনের মধ্যে ওদের কবর রচনা করতে হবে। ঢাকার ধামরাইয়ের পাঠানটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র মোহাম্মদ মেহেদি মাহবুবের ছেলে তাসকিন তালহা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় গল্প ও কবিতা আবৃত্তিতে ঢাকা জেলার প্রথম স্থান অধিকার করেন। এর আগে তাসকিন তালহা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ধামরাই পৌরসভা ও ধামরাই উপজেলায় কবিতা আবৃত্তি, গল্প বলায় প্রথম স্থান অধিকার করেছিলেন। তার সাফল্যে পরিবার এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠীরা অত্যন্ত আনন্দিত। এবং আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা যারা আমাকে এই পর্যন্ত দাঁড় করাতে সাহায্য করেছে, আমাকে ট্রেনিং করিয়ে প্রশিক্ষণ দিয়ে এরকম প্রথম স্থান অর্জন করার জন্য তৈরি করেছে, আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমি বলবো এক্ষেত্রে আমাদের স্কুলের ভূমিকা অবশ্যই রয়েছে। ওর প্রধান শিক্ষক তো আমি, ওর ক্লাস টিচার, অন্যান্য শিক্ষক অনেক ভূমিকা রেখেছেন, তবে এক্ষেত্রে ওর বাবা মার ভূমিকাটাই সবচাইতে বড়। এবং আমি অন্যান্য অভিভাবকদেরকেও অনুরোধ জানাবো তারা যেন তাদের সন্তানদেরকে এভাবে উৎসাহিত করে, অনুপ্রেরণা দেয় এবং সুযোগ সৃষ্টি করে দেয় ভালো কিছু করার। আর তাসকিন তালহার ব্যাপারে আমার যেটা মনে হয়, ও নিশ্চয়ই ভালো কিছু করবে ইনশাআল্লাহ।